ছাত্রীরা গতদিন আমরা দৈর্ঘ্যের পরিমাপ অবধি পড়েছিলাম। আজকে আমরা ভরের পরিমাপ থেকে শুরু করব। ঠিক আছে, দেখো, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কি হয়, বস্তুর ভর পরিমাপ করা হয়। ভর পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে কি, তুলাযন্ত্র। এই যন্ত্রে কি হয়, কতগুলো প্রমাণ বাটখারার ভরের সঙ্গে তুলনা করে পরীক্ষাধীন বস্তুর ভর পরিমাপ করা হয়। মানে যে বস্তুর আমি ভর পরিমাপ করব সেটাকে আমরা তুলাযন্ত্রের বাম দিকের পাত্রে রাখবো, আর ডান দিকের পাত্রে কি করব, কতগুলো প্রমাণ বাটখারার কোনো একটা বাটখারা রাখবো। সেই বাটখারার ভরের সঙ্গে তুলনা করে কি করব, বস্তুটির ভর পরিমাপ করব। বোঝা গেল? এটাই হচ্ছে সাধারণ তুলাযন্ত্রের মূলনীতি। মানে কি, বস্তুর ভর সমান সমান বাটখারার ভর। মানে এই যে প্রমাণ বাটখারা, এই ভরের সঙ্গে আমরা কি করব, তুলনা করে বস্তুর ভর বার করব। এটাই হচ্ছে সাধারণ তুলাযন্ত্রের মূলনীতি। এই নীতির সাহায্যেই আমরা বস্তুর ভর পরিমাপ করে থাকি। ঠিক আছে, এবার দেখো, এখানে একটা সাধারণ তুলাযন্ত্রের চিত্র রয়েছে, যার মাধ্যমে আমরা সাধারণ তুলাযন্ত্রের বিভিন্ন অংশগুলো জানব। দেখো, এটা হচ্ছে গিয়ে তুলা দণ্ড, এটা স্ক্রু ওজন N1, এইটা হচ্ছে স্ক্রু ওজন N2, এটা হচ্ছে তুলাপাত্র, আর এটা হচ্ছে আরেকটা তুলাপাত্র। আমরা কি করব, বাম দিকের তুলাপাত্রটাকে কি করব, বাম দিকের তুলাপাত্রে বস্তুটাকে রাখবো, যে বস্তুর আর কি আমরা ভর পরিমাপ করতে চাই। আর ডান দিকের তুলাপাত্রে কি করব, বাটখারাটা রাখবো। ঠিক আছে, রেখে কি করব, বস্তুর ভরটা পরিমাপ করব। এইটা হচ্ছে স্তম্ভ, আর এই যে ভেতরের দাগটা, এটা হচ্ছে কি, সূচক। আর এই দেখো নিচের দিকে, এইটা হচ্ছে কি, লেভেলিং স্ক্রু, D1 লেভেলিং স্ক্রু, আরেকটা এটা লেভেলিং স্ক্রু D2। তাহলে এই হলো গিয়ে কি একটা সাধারণ তুলাযন্ত্রের চিত্র, বা এগুলো হচ্ছে সাধারণ তুলাযন্ত্রের বিভিন্ন অংশ। এবার দেখো, আমরা যে বলছিলাম যে এই যন্ত্রে প্রমাণ বাটখারার ভরের সঙ্গে তুলনা করে পরীক্ষাধীন বস্তুর ভর পরিমাপ করা হয়। এই বাটখারাগুলো কোথায় রাখা থাকে না, একটা ওজন বাক্সে রাখা থাকে। এবার সেই আমরা ওজন বাক্সটা সম্পর্কে জানব। ঠিক আছে, ওজন বাক্সটায় কি হয়, ওজন বাক্সে কাঠের ছোট ছোট খোপের মধ্যে কি করা হয়, বিভিন্ন ভরের বাটখারাগুলোকে রাখা থাকে। এবার এই যে বিভিন্ন ভরের বাটখারাগুলো রাখা থাকে, সেইগুলো একটা নির্দিষ্ট অনুপাতে থাকে। দেখো, বাটখারাগুলোর ভরের অনুপাতটা কিভাবে থাকে, 5:2:2:1। দেখো, যেটাকে আমি এইভাবে লিখে বোঝানোর চেষ্টা করছি। 50 গ্রাম 20 গ্রামের দুটো, মানে 50:20:20:10। তাহলে কি হলো, 5:2:2:1। মানে এই অনুপাতে 5:2:2:1 এই অনুপাতে বাটখারাগুলোকে রাখা হয়। আবার দেখো, এটা হচ্ছে 50 গ্রাম 20 গ্রামের দুটো, একটা 10 গ্রাম, যাদের অনুপাত করলে আমরা কি পাই, এই যে 5:2:2:1। আবার এখানে দেখো 5 গ্রাম 2 গ্রামের দুটো, একটা 1 গ্রাম, এদের অনুপাত করলে কি পাবো আমরা, এক্ষেত্রেও আমরা পাবো কি, 5:2:2:1। আবার দেখো, মিলিগ্রামের বাটখারাগুলো কীরকম থাকবে, 500 মিলিগ্রাম 200 মিলিগ্রামের দুটো, আর একটা কি হবে, 100 মিলিগ্রাম। এটার অনুপাত করো, দেখো কি হবে, 5:2:2:1। আবার দেখো, মিলিগ্রামে 50 মিলিগ্রাম থাকবে, 20 মিলিগ্রামের দুটো, আর একটা কি থাকবে, একটা থাকবে 10 মিলিগ্রাম, এটা মিলিগ্রাম হবে। ঠিক আছে, তাহলে দেখো 5:2:2:1 বোঝা গেল। তাহলে এই অনুপাতে কি হবে, বাটখারাগুলো থাকবে। এছাড়া এই অনুপাতের বাইরে একটা থাকবে, সেটা হচ্ছে কি, একটা 100 গ্রামের বাটখারা থাকবে। বোঝা গেল? তাহলে বাটখারাগুলোর ভরের অনুপাত কি থাকে, 5:2:1, এবং এই বাটখারাগুলো থাকে।
এই বাটখারাগুলো দিয়ে আমরা 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম পর্যন্ত প্রতিটি মানের ভর পেতে পারি। মানে হচ্ছে কি যে আমরা এই বাটখারাগুলোর সাহায্যে 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম অবধি যে কোনো বস্তুর ভর পরিমাপ করতে পারবো। এই অনুপাতে এইভাবে বাটখারাগুলো থাকে ওজন বাক্সে। বোঝা গেল? এবার একটা কথা হচ্ছে যে এই যে বাটখারাগুলো থাকে মানে হচ্ছে তোমার 1 গ্রাম, তারপর এই যে 2 গ্রাম, 5 গ্রাম, এছাড়া 50 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, এই বাটখারাগুলো হচ্ছে কি পিতলের তৈরি হয়। আর এই যে মিলিগ্রামের যে বাটখারাগুলো তোমরা বলছি সেগুলো হচ্ছে গিয়ে আমাদের অ্যালুমিনিয়ামের তৈরি হয়। ঠিক আছে, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় এই বাটখারাগুলো, আর এগুলো হচ্ছে কি পিতলের তৈরি হয়। বোঝা গেল? এরপর সেটা হচ্ছে তুলাযন্ত্রের কার্যপ্রণালী। মানে ধরো আমরা যখন একটা তুলাযন্ত্রে কিছু পরিমাপ করতে যাব, কোনো বস্তুর ভর পরিমাপ, তখন তুলাযন্ত্রটাকে আমাদেরকে সেট করতে হবে, তারপরে বস্তুটার ভর পরিমাপ করতে হবে। মানে কিছু বিষয় দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা, তারপর আমাদেরকে কোনো বস্তুর ভর সেই যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে হবে। ঠিক আছে, প্রথমেই আমাদেরকে দেখতে হবে কি যে তুলাযন্ত্রটি আনুভূমিক অবস্থায় আছে কিনা, এবং আনুভূমিক অবস্থায় আনার জন্য আমাদের কি করতে হবে, লেভেলিং স্ক্রু। ওই যে আগের বারের চিত্রে আমরা দেখিয়েছিলাম লেভেলিং স্ক্রু, নিচের দিকে যে স্ক্রুটা থাকে সেটা হচ্ছে লেভেলিং স্ক্রু। সেই লেভেলিং স্ক্রুয়ের সাহায্যে কি করতে হবে, তুলাযন্ত্রটিকে আনুভূমিক অবস্থায় প্রথমে আনতে হবে। তারপর দেখতে হবে সূচকটি স্কেলের দুপাশে সমানভাবে দুলছে কিনা। যদি দোলে তাহলে ঠিক আছে, আর যদি কোনোভাবে দেখা যায় যে সূচকটা স্কেলের দুপাশে সমানভাবে দুলছে না, তাহলে আমাদের কি করতে হবে, স্ক্রু ওজন মানে হচ্ছে N1 N2কে ঘুরিয়ে সূচকটিকে কি করতে হবে, স্কেলের দুপাশে সমানভাবে দোলাতে হবে। এরপর যে বস্তুটার ভর পরিমাপ করতে হবে সেটাকে কি করতে হবে, বাম দিকের পাত্রে রাখতে হবে, এবং ডান দিকের পাত্রে এমনভাবে বাটখারা চাপিয়ে যেতে হবে যে যতক্ষণ না পর্যন্ত কি সূচকটি স্কেলের মাঝখানে থাকে বা 0 দাগের দুদিকে সমানভাবে দুলতে থাকে। ঠিক আছে, মানে এইভাবে আমরা একটা বস্তুর ভর পরিমাপ করতে পারবো তুলাযন্ত্রের সাহায্যে। বোঝা গেল? এবার দেখো, এই যে কোনো বস্তুর ভর পরিমাপ করব তুলাযন্ত্রের সাহায্যে, সেক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা আমি বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝবে। দেখো, এই যে তুলাযন্ত্রটা আছে, এই তুলাযন্ত্রটা কে আমাদের কি করতে হয়, একটা কাঁচের বাক্সে রেখে তার দরজা বন্ধ করে তার ভেতরে তারপরে বস্তুটার ভর পরিমাপ করতে হবে। কেন পরিমাপ করতে হবে? ধরো প্রথমে আমরা কাঁচের বাক্সের দরজাটা খুললাম, খুলে আমাদের যতটা মনে হলো বাটখারা দিলাম, বস্তু যেটার ভর পরিমাপ করব সেটাকে আমরা বাম দিকে রাখলাম, রেখে দরজাটা বন্ধ করে তারপর পাট নিতে হবে। কারণ যাতে বাইরের বায়ুপ্রবাহ পরিমাপের বিঘ্ন না ঘটে, বাইরের বায়ুপ্রবাহ যাতে ভেতরে না ঢুকে যায় এবং তার দ্বারা যাতে পরিমাপের বিঘ্ন না ঘটে, সেই জন্য কি করতে হবে, সব সময় কাচের বাক্সটার দরজা বন্ধ করে রাখতে হবে। এবার দেখো, প্রত্যেকটা তুলাযন্ত্রে ভর পরিমাপের একটা সর্বোচ্চ মান থাকে, মানে তার বাইরে ওই তুলাযন্ত্রটা দ্বারা ভর পরিমাপ করতে পারা যাবে না। মানে ধরো কোনো তুলাযন্ত্রের দ্বারা হয়তো আমি 200 গ্রাম পরিমাপ করতে পারবো, আমি একটা 500 গ্রামের বস্তু চাপিয়ে দিলাম, সেক্ষেত্রে কি হবে, তুলাযন্ত্রটা খারাপ হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে যে কোনো বস্তুর ভর পরিমাপ করার আগে জেনে নিতে হবে যে ওই তুলাযন্ত্রটা দ্বারা আমরা সর্বোচ্চ কত ভরের বস্তু পরিমাপ করতে পারি। যদি সেই তুলাযন্ত্রটার দ্বারা ওই ভরের বস্তু পরিমাপ করা যায়, তবেই আমরা সেই বস্তুটার পরিমাপ সেই তুলাযন্ত্রটা দ্বারা করব। ঠিক আছে, নইলে সেই তুলাযন্ত্রটা যদি বেশি ভরের আমি বস্তু দিই সেই তুলাযন্ত্রে, তাহলে তুলাযন্ত্রটা কী হবে, খারাপ হয়ে যেতে পারে। এছাড়া দেখো, বাটখারাগুলো এবং তুলাযন্ত্রে যাতে কোনো ময়লা না লাগে সেটা দেখতে হবে, এবং এই জন্য আমরা যখন বাটখারাগুলো ওজন বক্স থেকে নিয়ে কি করব, পরিমাপের জন্য দেব, তখন আমরা কি করব, একটা ফরসেপ বা চিমটা ইউজ করব। আমরা হাত দিয়ে বাটখারাগুলোকে ছুঁয়ে ছুঁয়ে তোমার ওজন ভর পরিমাপ করার জন্য তুলাযন্ত্রে দেব না। তাতে কি হবে, আমাদের হাতের ময়লা বাটখারায় লেগে গিয়ে কি হতে পারে, বাটখারার ভরের পরিবর্তন ঘটতে পারে। ঠিক আছে, এবং কি করতে হবে, ওজন পরিমাপ করার পরই বাটখারাগুলোকে পুনরায়
আবার বাক্সে সরিয়ে রাখতে হবে। বোঝা গেল? তাহলে যে একটা বস্তুর ভর পরিমাপ করার ক্ষেত্রে প্রথমে আমরা কিভাবে পরিমাপ করব এটা, তারপর কি কি সতর্কতা অবলম্বন করবে সেটাও আমরা বললাম। ঠিক আছে? এরপরে যেটা সেটা হচ্ছে দেখো, একটা ভালো তুলাযন্ত্রের কি কি গুণাবলী আবশ্যক, মানে কি কি অবশ্যই তুলাযন্ত্রটিকে হতে হবে। প্রথম যেটা দেখো সেটা হচ্ছে তুলাযন্ত্রটিকে সুবেদী হতে হবে। এবার এই তুলাযন্ত্রটা যে সুবেদী সেটা আমরা বুঝবো কি করে? যে তুলাযন্ত্রে তুলাপাত্র দুটির ভরের পার্থক্যের মানে সামান্য পার্থক্যের ফলেও তুলাদণ্ডটি কী হবে, বেশি ভরের দিকে হেলে যাবে, তাকে কি বলা হবে? সুবেদী তুলাযন্ত্র। বোঝা গেল? আরেকবার বলছি শোনো, যে তুলাযন্ত্রে তুলাপাত্র দুটির ভরের সামান্য পার্থক্যের ফলেই তুলাদণ্ডটি কী হবে, বেশি ভরের দিকে হেলে যাবে, তাকে কি বলবো? সুবেদী তুলা। এছাড়া আরও ভাবে আমরা একটা তুলাযন্ত্রকে সুবেদী বলতে পারি, মানে করতে পারি। সেটা হচ্ছে কি, তুলাদণ্ডটিকে আমাকে কি করতে হবে, লম্বা ও হালকা করে তুলাযন্ত্রটিকে আমরা সুবেদী করতে পারি, সূচককে লম্বা করে সুবেদী করতে পারি। তাছাড়া তুলাদণ্ডের ভারকেন্দ্র ও আলম্ব বিন্দুর মধ্যে দূরত্ব কমিয়েও তুলাযন্ত্রটিকে কি করা যায়, সুবেদী করা যায়। এরপর যেটা, তুলাযন্ত্রটিকে নির্ভুল হতে হবে। মানে নির্ভুল কি করে বুঝবো? ধরো আমার তুলাযন্ত্রের মধ্যে কোনো দিকেই কোনো কিছু চাপানো নেই, এদিকে বাট করাও নেই, আবার বস্তুও চাপানো নেই, তাহলে কি দুটো তুলাপাত্রই খালি? যদি দুদিকের তুলাপাত্র খালি থাকে এবং দেখি অথবা দুটো সমান ভরের বস্তু দুদিকে রেখে যদি দেখি তুলাদণ্ডটি যদি আনুভূমিক অবস্থায় থাকে, তাহলে বুঝতে হবে কি যে তুলাযন্ত্রটি নির্ভুল। বোঝা গেল? যদি দুদিকে খালি থাকে বা সমান ভরের বস্তু থাকে এবং তার ফলে যদি দেখি তুলাদণ্ডটি যদি আনুভূমিক থাকে, তাহলে বুঝবো কি যে তুলাযন্ত্রটি নির্ভুল। এরপর যেটা, তুলাযন্ত্রটিকে দৃঢ় হতে হবে, মানে কি তুলাযন্ত্রটির বিভিন্ন অংশগুলোকে মজবুত হতে হবে। আচ্ছা, আরেকটা, তুলাযন্ত্রটিকে সুস্থিত হতে হবে। মানে যখন আমি কোনো বস্তুর পরিমাপ করছি তখন তুলাদণ্ডটি তো দুলতে থাকবে, এই দুলতে থাকলেও সেই দোলন যেন দীর্ঘ সময় ধরে না হয় সেটা দেখতে হবে। মানে তুলাদণ্ডটি যেন খুব তাড়াতাড়ি আবার স্থির অবস্থায় আসে, যদি সেটা হয় তাহলেই আমরা বলতে পারি কি যে তুলাযন্ত্রটি সুস্থিত। বোঝা গেল? এই যে আগেই বলেছি যে তুলাযন্ত্রের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাপের সীমা হচ্ছে 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম। বোঝা গেল? 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম। এবার যেটা আছে ওজন পরিমাপের যন্ত্র। আমরা কি জানি, কোনো বস্তুর ওজন পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্প্রিং তুলা বলে। এটা আমরা আগেও পড়েছি নিচু ক্লাসে। এই স্প্রিং তুলায় কি হয়, স্প্রিং তুলা একটা ইস্পাতের নিচে হুকের সাহায্যে যে বস্তুর ওজন মানে পরিমাপ করব তাকে ঝোলানো হয়। ঠিক আছে? এবং স্প্রিংয়ের সঙ্গে একটা কাঁটা সূচক লাগানো থাকে এবং এই সূচকটি একটি স্কেলের গা বরাবর ওঠানামা করতে থাকে এবং সেখান থেকে আমরা বুঝতে পারি কি যে বস্তুর ওজন কি। মানে যে বস্তুর ওজন পরিমাপ করতে হবে তাকে কি করতে হবে, স্প্রিংয়ের নিচে হুকে ঝোলালে স্প্রিংটির নিচের দিকে দৈর্ঘ্য বাড়বে, এর ফলে ওর গায়ে লাগানো সূচকটিও কি করবে, স্কেলের গা বেয়ে নেমে এক জায়গায় এসে কি হবে, স্থির হবে। স্কেলে সূচকের অবস্থান দেখে কি করব, আমরা বস্তুর ওজন জানতে পারবো। বোঝা গেল? তাহলে এইভাবে স্প্রিং তুলায় বস্তুর ওজন পরিমাপ করা হয়। এইবার তোমাদের যেটা আছে টপিক সেটা হচ্ছে আয়তনের পরিমাপ। আয়তনের পরিমাপ করা হয় হচ্ছে মাপক চোঙের সাহায্যে। মানে তরল পদার্থের আয়তন পরিমাপ করার জন্য কি করা হয়, মাপক চোঙ ব্যবহার করা হয়। এইখানে কি করা হয় দেখো, এখানে একটা মাপক চোঙের ছবি আঁকা আছে। ঠিক আছে? যে তরলের আয়তন পরিমাপ করতে হবে সেই তরলকে কি করতে হবে, এই চোঙে ঢেলে দিয়ে এবার তরলের উপরিতল, মানে ধরো একটা তরল এর মধ্যে ঢেলে দিলাম, দেখলাম উপরিতলটা এই 4 দাগে শেষ হচ্ছে, তাহলে বলতে পারি যে ওই তরলের আয়তন কত, 4 সিসি। বোঝা গেল? মানে যে তরলের আয়তন পরিমাপ করতে হবে সেই তরলকে ওই চোঙে ঢেলে দিলে তারপর তরলের উপরিতল চোঙের যে দাগ স্পর্শ করবে আমরা সেখান থেকে বলতে পারবো যে সেইটাই হচ্ছে ওই তরলের আয়তন। বোঝা গেল? ধরো এবার এই মাপক চোঙের একটা ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে কি 1 সিসি।
ঠিক আছে, ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে কি 1 সিসি। এবার সর্বোচ্চ দাগ হচ্ছে কত 100 সিসি। তার মানে ওই চোঙের সাহায্যে আমরা ন্যূনতম কি 1 সিসি আর সর্বাধিক কত 100 সিসি আয়তন পরিমাপ করতে পারবো, মানে কি তার বেশি আর আয়তন দিলে পরিমাপ করতে পারবো না। তাহলে এটা হচ্ছে গিয়ে কি ওই চোঙের ন্যূনতম এবং সর্বোচ্চ পরিমাপের সীমা। ধরো ওই চোঙের সাহায্যে কোনো একটা তরলের আয়তন পরিমাপ করে দেখা গেল 50 সিসি। ঠিক আছে, তাহলে আয়তন পরিমাপের ত্রুটি কি হবে? দেখো, মাপক চোঙের একটি ক্ষুদ্রতম ঘরের মান বাই কি চোঙের সাহায্যে তরলের আয়তন ইন্টু 100%। বোঝা গেল? যদি আমি বলি যে কোনো একটা তরল আমি এই মাপক চোঙের সাহায্যে পরিমাপ করে দেখলাম যে ওই তরলের আয়তন বেরিয়েছে 50 সিসি, তাহলে আমরা কি লিখব? মাপক চোঙের একটি ক্ষুদ্রতম ঘরের মান কত 1 সিসি, 1 ডিভাইড বাই চোঙের সাহায্যে তরলের আয়তন ধরলাম আমরা 50, 1 ডিভাইডেড বাই 50 ইন্টু 100। তাহলে কি হলো? আয়তন পরিমাপের ত্রুটি কি 1 ডিভাইডেড বাই 50, এখানে ইন্টু 100 করলে কেটে কুটে কত পাচ্ছি আমরা 2%। তাহলে আয়তন পরিমাপের ত্রুটি কী হবে 2%। বোঝা গেল? এইভাবে আমরা আয়তন পরিমাপের ত্রুটিটা নির্ণয় করতে পারি, মানে মাপক চোঙের একটি ক্ষুদ্রতম ঘরের মান বাই চোঙের সাহায্যে তরলের আয়তন ইন্টু 100%। দেখো, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে সময়ের পরিমাপ। সময়ের পরিমাপ আমরা কি দ্বারা করি? ঘড়ি, দোলক ঘড়ি, স্টপ ক্লক ইত্যাদি দ্বারা। যেমন ঘড়ির ক্ষেত্রে দেখো, সময়ের পরিমাপের জন্য পেন্ডুলাম ঘড়ি, হাত ঘড়ি, পকেট ঘড়ি ইত্যাদি আমরা জানি ব্যবহার করে থাকি। দোলক ঘড়িটা কি? মানে দেওয়ালে আটকানো ঘড়ি কিন্তু এক প্রকারের কি দোলক ঘড়ি। এই ঘড়িতে একটি দোলক থাকে যা একবার পূর্ণ দোলন সম্পন্ন করতে কি করে 2 সেকেন্ড সময় নেয়। যান্ত্রিক পদ্ধতিতে এই দোলকের দোলন অনুসারে ঘড়ির কাঁটা ঘুরে সময় কি করে নির্দেশ করে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কি দোলক ঘড়ি। এছাড়া একটা হচ্ছে স্টপ ক্লক। এই ঘড়ির সাহায্যে কি করা হয়? সেকেন্ড ও সেকেন্ডের ভগ্নাংশের সঠিক পরিমাণ নির্ণয় করা যায়। যেমন প্রথমে চাবি টিপে ঘড়ির কাঁটাকে আমরা কি করব 0 দাগে আনবো, তারপর কোনো প্রতিযোগিতা শুরুর সঙ্গে সঙ্গে ঘড়িটিকে আমরা চালনা করব। প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টিপে ঘড়ির কাঁটা বন্ধ করে দেব। এরপর আমরা হিসেব করে বুঝতে পারবো যে কত সময় অতিক্রান্ত হয়েছে। এইভাবে কি করে স্টপ ক্লক কাজ করে, মানে সময় নির্দেশ করে। দেখো, এরপর যেটা মাপক চোঙের সাহায্যে তরলে অদ্রাব্য অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয়। এটা মনে রাখবে, তরলে অদ্রাব্য, তরলে যদি দ্রাব্য হয়ে যায় তাহলে সেই বস্তুর কিন্তু আয়তন নির্ণয় করা যাবে না। আচ্ছা, এখানে কি লেখা হয়েছে? বস্তুর আয়তন সমান সমান কি হবে? কঠিন বস্তুটি তরলের ডোবানো অবস্থায় মাপক চোঙের পাঠ মাইনাস শুধুমাত্র তরলটির আয়তন। ঠিক আছে, ধরো এবার যদি আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো একটা মাপক চোঙে প্রথমে জল নেওয়া হয়েছে বা কোনো একটা তরল নেওয়া হয়েছে, তরল নিয়ে আমরা মাপক চোঙের সাহায্যে দেখে নিলাম যে কতটা পার্ট, মানে কত দূর অবধি তরলটা রয়েছে। এবার ওই তরলের মধ্যে কি করলাম? আমরা একটা অসম আকৃতির অদ্রাব্য বস্তু সুতোর সাহায্যে ডুবিয়ে দেওয়া হলো। ডুবিয়ে দিয়ে কি হলো? তরলের মানে তলটা কিছুটা ওপর দিকে উঠলো, উপরিতলটা আরেকটু বাড়লো। এবার দেখা যাবে কি যে কঠিন বস্তুটি তরলে ডোবানো অবস্থায় মাপক চোঙে তার পাঠ নিলাম এবং মাইনাস করলাম কি আগে যে তরলের আয়তনটা ছিল সেই আয়তনটাকে মাইনাস করলাম। বোঝা গেল? মানে প্রথমে তরল নিলাম, সেই তরলটা দেখলাম যে কতটা শুধু আছে, সেই আয়তনটা আমরা দেখে রাখলাম। এবার ওর মধ্যে একটা কঠিন বস্তুকে ডোবালাম, ডুবিয়ে দেখলাম জলের উপরিতল কতটা বৃদ্ধি পাচ্ছে এবং কতটা টোটাল আয়তন হলো। ঠিক আছে, দ্বিতীয়বারের আয়তনটার থেকে শুধুমাত্র তরলটির আয়তন মাইনাস করলে যে আয়তনটা পাবো সেটা হচ্ছে কি বস্তুর আয়তন। এবার দেখো, আয়তন মাপক চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয়। ঠিক আছে, কি করব আমরা? আয়তন মাপক চোঙটিকে প্রথমে কি করব? কলের নিচে রাখবো। এবার কলটা খুলে চোঙটাকে ভর্তি হতে দেব। ধরো একটা নির্দিষ্ট দাগ অবধি জল ভর্তি হওয়ার পরে আমরা কি করলাম? স্টপ ওয়াচটা চালু করলাম। স্টপ ওয়াচ চালু করলাম, এবার বেশ কিছুক্ষণ একটা নির্দিষ্ট দাগ অবধি জল ভরার পরে আমরা কি করলাম? আবার স্টপওয়াচটা বন্ধ করে দিলাম। এবার ওই অন্তিম পার্ট আর প্রাথমিক পার্ট, মানে জল প্রথমে যতটুকু ছিল আর পরে যখন আমরা শেষ করলাম
সেই যে পার্টটার মাইনাস করলাম, তাহলে বোঝা গেল যে ওই সময়ের মধ্যে কতটুকু জল ভরেছে সেইটা বাই সময় করতে হবে। যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি, ধরো 10 সিসি দাগে স্টপওয়াচ চালু করা হলো আর 50 সিসি দাগ স্পর্শ করলে স্টপওয়াচ বন্ধ করা হলো, তাহলে কতটা জল ভরলো? অন্তিম পার্ট মাইনাস প্রাথমিক পার্ট করলে কি পাবো? 40 সিসি। ধরো এতটা জল পড়েছে কত সময় ধরে স্টপওয়াচ থেকে আমরা বলতে পারি, বললাম 10 সেকেন্ড সময়, তাহলে 40/10 করলে আমরা কি পাবো? কল থেকে জল পড়ার হারটা পাবো। মাপক চোঙের অন্তিম পার্ট মাইনাস মাপক চোঙের প্রাথমিক পার্ট বাই অতিক্রান্ত সময়, মানে কতটা সময় ধরে পড়েছে, তাহলেই আমরা জল পড়ার হারটা নির্ণয় করতে পারবো। এই অবধি তোমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। তোমরা প্রত্যেকে ভালো করে এটা পড়বে। যদি কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে।